অন্য টেবিলে পাবো, যেখানে দেওয়া আছে D2 কোর্সের নাম হচ্ছে কম্পিউটার সায়েন্স, আর ওর ক্রেডিট হচ্ছে 3। তো এখন D2 যেটা, ওটা হচ্ছে তোমার একটা কোর্স যে টেবিলটা তার প্রাইমারি কি, তাই না? কারণ কি ওটা কোর্স কোড, ওটাও প্রাইমারি কি। কিন্তু ওইটাকে আমরা ইউজ করছি কোন কোন টেবিলে? আমরা স্টুডেন্ট টেবিলে ইউজ করছি এই রিলেশনটা বানাবার জন্য, তাই না? সো নাও এই যে আমরা D2 এর ভ্যালুটা আমরা স্টুডেন্ট টেবিলে লিখেছি, এটাকে বলে ফরেন কি। বুঝতে পেরেছো? আই ওয়ান্ট টু ইয়েস অর নো। বোঝাতে পেরেছো? ওকে। এই যে স্টুডেন্ট টেবিলে যে D2 টা লিখেছি সেটা হচ্ছে ফরেন কি। তো স্টুডেন্ট টেবিলটা তাহলে কি টেবিল বলা হলো? এটা হচ্ছে রেফারেন্সিং টেবিল। তার মানে এটার থেকে আমরা চাইবো, রেফারেন্স চাইবো। আর রেফারেন্স পাবো কোথা থেকে? সেটা হচ্ছে পেরেন্ট টেবিল থেকে, যেখানে এই কি এর সাথে বাকি অ্যাট্রিবিউট গুলো জোড়া। সেটা হচ্ছে কোন টেবিলটা? সেটা হচ্ছে তোমার কোর্স টেবিল। ঠিক আছে? দিস ইজ হোয়াট ফরেন কিজ কনসেপ্ট ইজ অল অ্যাবাউট। তোমরা কি বুঝতে পেরেছো সবাই? স্যার কোর্স টেবিলটা কি তাহলে প্যারেন্ট টেবিল? মানে আরেকটু যদি ক্লিয়ার হতো। ইন দিস, ফর দিস পার্টিকুলার কেস, কোর্স টেবিলটা হচ্ছে প্যারেন্ট টেবিল ফর দ্যাট পার্টিকুলার ফরেন কি। কোন ফরেন কি? D2 যে ফরেন কিটা। এবার ধরো ওটাতে আরেকটা কিছু আছে, আরেকটা থার্ড, হয়তো টিচার্স বলে একটা টেবিল আছে, যে একজনই টিচার পড়াবে। তো ওতে একটা টিচার কোডে তুমি একটা থার্ড টেবিল আছে যেটাতে টিচার কোড, তার টিচারের নাম লেখা আছে আর টিচারের কোয়ালিফিকেশন লেখা আছে। স্টুডেন্ট টেবিলে আমি আরেকটা কলাম ইন্ট্রোডিউস করলাম, ওতে খালি টিচার কোড লিখে দিলাম যে এই টিচার পড়াচ্ছে বলে। ঠিক আছে? এবার ওই টিচার T1 T2 T3 যেটা স্টুডেন্ট টেবিলে গেছে, দ্যাট ইজ আ সেকেন্ড ফরেন কি। তার পেরেন্ট টেবিল কোনটা? তার পেরেন্ট টেবিল হচ্ছে টিচার্স টেবিলটা, যেটাতে T1 T2 T3 আছে। তো একটা টেবিল ডেটা নিজের রিলেশন মাল্টিপল রিলেশনের সাথে থাকতে পারে, মাল্টিপল টেবিলস এর সাথে রিলেশন থাকতে পারে। তো যে যার সাথে রিলেশন থাকবে তার কোনো অ্যাট্রিবিউট কে ও যদি নিজের টেবিলে নিয়ে এসে দেখায় ওই রিলেশনটাকে বোঝাবার জন্য, তাহলে যেখান থেকে ও নিয়ে আসছে সেটা হচ্ছে ওই পার্টিকুলার অ্যাট্রিবিউটটার প্যারেন্ট টেবিল, আর যেখানে নিয়ে এসে ওটা দেখানো হচ্ছে যে টেবিলে, সেখানে ওটাকে বলা হয় ফরেন কি। বুঝতে পারছি? এবার ক্লিয়ার সবাইকে? Sir, the scenario you have given. Sir, here in the student table, sir, the student ID is the primary key, and the course is the foreign key. Yes. And sir, the student table is the referencing table, and the course table is the reference table. Reference table or the main table, parent table. So yes, sir. Yes. ঠিক আছে? তার মানে ওই যে ফরেন কি যেটা তুমি যেটা কোর্স আইডিটা এখানে লিখেছো স্টুডেন্ট টেবিলে, ওটা নিয়ে রিলেটেড কোনো ইনফরমেশন চাইতে হলে তোমাকে ওর প্যারেন্ট টেবিলে যেতে হবে, তাই না? Yes, sir. কারণ কি ওটাতে তুমি খালি কোডটা লিখেছো, সেই জন্য যেখানে কোডটা তুমি নিয়ে এসে তুলে ওখানে লিখেছো সেটা হচ্ছে প্যারেন্ট টেবিল, আর যে জায়গায় লিখেছো স্টুডেন্ট টেবিলে সেখানে ওটাকে বলা হয় ফরেন টেবিল। ঠিক আছে? ওকে, চলো কম্পোজিট কি আমি তোমাদের এখনই বোঝালাম। আই উইল জাস্ট রিড ইট আউট। আ কম্পোজিট কি ইজ হ্যাঁ, সরি, এনিবডি? Sir, I had a question, sir. Sir, you said that was a foreign table, but here it is written that it is reference table or child table. হ্যাঁ, আমি বলছি যে টেবিলের মধ্যে তুমি যাতে স্টুডেন্ট টেবিলের মধ্যে তুমি কোর্স কোডটা লিখেছো C1 C2 C3 বলে। Sir, yes sir. তো সেই টেবিলটা হচ্ছে রেফারেন্সিং টেবিল, মানে যে টেবিলটা রেফারেন্স করছে, কিংবা চাইল্ড টেবিল। ঠিক আছে? যেখান থেকে রেফারেন্স হচ্ছে, মানে যেখানে অরিজিনালি ওই ভ্যালুটা আছে, যেটা ওখানে বাকি অ্যাট্রিবিউট গুলো আছে, সেটা হচ্ছে রেফারেন্স টেবিল অর প্যারেন্ট টেবিল। বুঝতে পেরেছেন? Clear, sir. Okay. Let us take my example. আমি ইন্ডিয়ার কিছু অ্যাট্রিবিউট নিয়ে আমি বাংলাদেশে এসেছি। ঠিক আছে? তো বাংলাদেশে আই উইল বি টার্মড অ্যাজ আ ফরেন কি, কারেক্ট? Because Bangladesh is a reference.
হ্যাঁ, কিন্তু অরিজিনাল আমার আমার বাকি ডিটেলস যেখানে আছে ইন্ডিয়াতে, that will be a parent table or the referenced table. That is how it is. Okay? Okay, sir. চলো এবার কম্পোজিট কিটা তো I already explained, but I'll still just go through this text. A composite key is made by the combination of two or more columns in a table that can be used to uniquely identify each row in a table. When the columns are combined, uniqueness of a row is guaranteed. But when it is taken individually, it does not guarantee uniqueness. Or it can also be understood as a primary key made by the combination of two or more attributes to uniquely identify every row in a table. তোমাদের bill আর item code এর এক্সাম্পলটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। সবাইকার হয়েছে তো ক্লিয়ার? হ্যাঁ, because that is also important. Okay? চলো এবার constraints কি হয় তো কনস্ট্রেন্টটা বুঝে নিই। While designing the relational model, we define some conditions which must hold for data present in the database. These are called constraints. কনস্ট্রেন্ট শব্দটার মানে কি তোমরা তো অনেক জায়গায় ইউজ করেছো। কনস্ট্রেন্ট বলতেই আমরা বুঝি যে কিছু কিছু আমাদের উপরে বাইন্ডিংস, যে এই কন্ডিশন গুলো তো পুরো করতেই হবে তবেই তুমি একটা করতে পারো। তুমি যখন MIST পরীক্ষা দিতে এসছো তো তোমাদের কনস্ট্রেন্ট কি, যে হি or she must have passed 12th স্ট্যান্ডার্ড, মিনিমাম এত পার্সেন্টেজ দরকার, এই এজ ব্র্যাকেটের মধ্যে দরকার, এই সব 3-4টে কন্ডিশন থাকে তবেই তুমি you can come and appear for the exam in MIST and study in MIST. So these are called constraints. Okay? Now first let us understand what is domain constraints. These are attribute level constraints. An attribute can only take values that lie inside the domain range. Domain bolte আমরা কি বলি? ডোমেন বলতে আমরা একটা পেরিমিটার কিংবা একটা বাউন্ডারি ক্রিয়েট করি, তাই না? সেটাকে বলি আমরা এটা হচ্ছে আমার ডোমেন, তাই না? সো নাও কোনো একটা অ্যাট্রিবিউটের যখন আমরা বাউন্ডারিটাকে ফিক্স করে, এমনি এখানে এক্সাম্পল দিয়েছে যে এজ, তোমার একটা অ্যাট্রিবিউট ছিল ওটা সবসময় 0-র বেশি হতে হবে। তার মানে তুমি যদি কোনো এই কনস্ট্রেন্টটাকে যদি তুমি ভায়োলেট করো তাহলে ও তোমাকে কোনো অ্যাক্টিভিটি করতে দেবে না। ফর এক্সাম্পল তুমি যদি ওই পার্টিকুলার কলামে কারোর এজ -10 দিতে চাও তো ওটা ও ইনসার্ট করতে দেবে না, ওটা ফেল দেখাবে। দিস ইজ কল্ড আ ডোমেন কনস্ট্রেন্ট। কোথাও একটা তুমি ডোমেন কনস্ট্রেন্ট দিয়েছো যে এইখানে যতগুলো নম্বর হবে এগুলো 10 ডিজিটেরই হতে হবে, বিকজ ইট ইজ আ মোবাইল নম্বর। তো ওখানে তুমি যদি যখন এন্ট্রি করার সময় যদি তুমি 8 ডিজিট কিংবা 11 ডিজিট যা কিছু দাও, it will not allow it. So these are domain constraints. Domain constraints are attribute level constraints. Okay, clear, simple? Yes. I need a yes or something. I'm just talking to my computer. Okay, chalo. Next is key integrity. Every relation in the database should have at least one set of attributes that defines a tuple uniquely. These attributes are called, example, roll number in student is key. No two students can have the same roll number. So it has to have two properties. এই দুটো হচ্ছে another favorite multiple choice question. দুটো property key integrity. It should be unique for all tuples. It cannot have null values. এটা খেয়াল রাখো। ঠিক আছে? Simple. Now let us come to that example that I gave. Referential integrity. এটাতে একটু ফরেন কি আর ওই রিলেশনের ব্যাপারটা একটু মাথায় রেখে দিয়ে আমি তারপরে এক্সপ্লেন করছি। When one attribute of a relation can only take values from another attribute of the same relation or any other relation, it is called referential integrity. এবার আমি যে আগে তোমাদের লিখেছিলাম দেখো ওইভাবেই দেখাচ্ছে না, রোল নাম্বার, নাম, অ্যাড্রেস, ফোন, এজ আর ব্রাঞ্চ কোডটা লিখে দিয়েছি। আর এখানে আরেকটা টেবিল আমরা ক্রিয়েট করেছি, ব্রাঞ্চ কোড আর ব্রাঞ্চ নেম, দুটো টেবিল আছে। তো এই প্রথম টেবিলটার ফরেন কি হবে তোমাকে কি একজন কেউ বলতে পারবে? প্রথম টেবিলটা রোল নাম্বার দিয়ে যে স্টুডেন্ট টেবিলটা বানানো আছে এটার ফরেন কি কোনটা? ব্রাঞ্চ কোড স্যার। পারফেক্ট। আর ব্রাঞ্চ কোডের প্যারেন্ট টেবিল কোনটা? স্যার সেকেন্ড টেবিল, যেটা ব্রাঞ্চ টেবিল বলতে পারি আমরা ফর দ্য পারপাস। হ্যাঁ, তো এটা হচ্ছে, এটা ক্লিয়ার? এবার রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কি বলছে যে এই যে ব্রাঞ্চ কোডটা আমরা ফরেন কি বলে লিখেছি এটাতে এমনি কোনো আমরা ব্রাঞ্চ কোড দিতে পারি না যেটা ব্রাঞ্চ টেবিলে নেই। কারেক্ট?
ব্রাঞ্চ কোডে কি আছে, সিএস আছে, আইটি আছে, ইসি আছে, সিভি আছে। এবার আমি যদি স্টুডেন্ট টেবিলে ব্রাঞ্চ কোডে একটা নতুনই কোনো নাম দিয়ে দিই, এমএফ দিয়ে দিই, তো যখন ও এমএফ টা খুঁজতে যাবে ব্রাঞ্চ টেবিলে তো কিছু পাবে না, তাহলে ওটা ফেল করে যাবে, তাই নয়? Yes, sir. কারেক্ট? সো রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি এটা বলে যে তুমি যখন কোথাও একটা রিলেশন দেখাচ্ছ, ওই রিলেশনটার ইন্টিগ্রিটিটা মেনটেন করতে হবে। তার মানে তুমি যে ফরেন কিটা দিয়েছো, ওই ফরেন কিটা ওর পেরেন্ট টেবিলে এক্সিস্ট করা ইজ আ মাস্ট। কারেক্ট? That is what is written in the last line here. Branch code of student can only take the values which are present in branch code of branch table, which is called referential integrity constraint. The relation which is referencing another relation is called referencing relation. Student in this case, it is a referencing relation, and the relation to which other relations refer to is referenced relation. এটা হচ্ছে branch in this case. ঠিক আছে? এটা তো খুব সিম্পল লজিকটা, কিন্তু এটা মনে রাখবে। এটা ক্লিয়ার সবাইকার? Yes, sir. চলো, okay. Now there comes chord rules. Okay, now there are total 13 rules, but এটাকে সবসময় বলা হয় chords 12 rules because it is 0 to 12. ঠিক আছে? তো this was proposed by Mr. Chord, যাকে আমরা আগে দেখেছিলাম। তো যে কোনো প্রোডাক্ট যখন আরডিবিএমএস রিলেটেড যখন কোনো প্রোডাক্ট করে, তো এগুলো কিছু থাম্ব রুল, কিছু গাইডলাইন যেটা ফলো করার চেষ্টা করে। 12টা না হলেও কিছু না হলো 8, 9টা, 10টা লোকেরা এটা এই গাইডলাইন গুলোকে বেঁধে ধরে ফলো করার চেষ্টা করে, so that RDBMS is able to deliver what it is expected to deliver. আমরা একটু একটু করে let's go through it. It is nothing extraordinary, but you have to keep it in mind. ঠিক আছে? Foundation rule: for any system that is advertised or claimed to be a relational database management system, that system must be able to manage databases entirely through its relational capabilities. তার মানে যে টেবিল গুলো, যদি তুমি বলছো যে আমার সিস্টেমটা একটা আরডিবিএমএস, তার মানে সিস্টেমের পুরো ডেটাটা, যত ডেটা আছে তোমার ওই সিস্টেমের মধ্যে, সেগুলো সব টেবুলারলি সেই ডেটাটা একজন আরেকজনের সাথে কিছু ভাবে রিলেটেড হতে হবে। এটা হচ্ছে ফাউন্ডেশন। নেক্সট হচ্ছে ইনফরমেশন রুল: ডেটা স্টোরড ইন দ্য রিলেশনাল মডেল মাস্ট বি আ ভ্যালু অফ সাম সেল অফ আ টেবল। তার মানে এমনি কোনো ডেটা ওই ডেটাবেসের পার্ট হতে পারে না যেটা কোনো টেবিলের মধ্যে একটা ভ্যালু নয়। ইট ক্যানট বি সামথিং আরবিট্রারিলি ফ্রম সামওয়্যার এলস। ওকে। Third is guaranteed access rule. এটা বলে every data element must be accessible by the table name, its primary key, and the name of the attribute whose value is to be determined. তার মানে যে কোনো ডেটা যেটা আছে, ওই ডেটাটা কোনো একটা টেবিলের পার্ট হতে হবে definitely. Secondly, it should be related to some primary key, আর কোন একটা কলাম, মানে ওটার একটা কিছু কোন একটা অ্যাট্রিবিউটের পার্ট হতে হবে। দ্যাট ইজ ইট হ্যাজ টু বি ভ্যালু অফ সাম কলাম। ওকে, দিস ইজ কল্ড গ্যারান্টিড অ্যাক্সেস রুল। এই তিনটে জিনিস থাকলে ইউ উইল বি এবল টু অ্যাক্সেস এনি ডেটা অফ আ ডেটাবেস। ওকে, নাও রুল 3, সিস্টেম্যাটিক ট্রিটমেন্ট অফ নাল ভ্যালুজ. Null value in the database must only correspond to missing, unknown or not applicable values. ঠিক আছে? নাল ভ্যালু এর ডেফিনেশনটাকে কখনো চেঞ্জ করা যাবে না। নাল ভ্যালু বলতে কোথাও যদি কারোর ভ্যালু তুমি 0 দাও, that does not mean it is null. It still has a value. That value is 0. Null can be utilized only in the case where the value is either missing or unknown or is not applicable. Remember this. Next হচ্ছে active online catalog. The structure of the database must be stored in an online catalog that can be queried by authorized users. Cataloging কি? এটা যেমনি আমাদের বইয়ের ইন্ডেক্স হয়, অমনি জাতীয় একটা ক্যাটালগ ক্রিয়েট করা উচিত, যেটাতে আমরা যেটার বেসিসে আমরা ডেটাবেসে যে ডেটাগুলো আছে ওগুলোকে কোয়েরি করে আমরা ওর সম্বন্ধে ওটাকে অ্যানালাইজ করতে পারি, ওটা নিয়ে আমরা ডেটা মাইনিং করতে পারি, so on and so on. Comprehensive data sublanguage rule. A database should be accessible by a language supported for definition, manipulation and transaction management operation. আমরা এই তিন জাতীয় জিনিস পড়েছিলাম, ডিফাইন করার জন্য কি দরকার, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ কাকে বলে, ট্রানজাকশন গুলো। তো আমাদের যে ডেটাবেস হয় ওটা
এমন হওয়া, যদি আমরা যেটাকে RDBMS বলি, তো ওটা এমন হওয়া উচিত যেটার কাছে আমাদের with the use of certain language we should be able to define, manipulate and transact and manage operations within that database. This is the fifth rule. View updating rule. Different views created for various purposes should be automatically updatable by the system. Views কি হয়? Views হচ্ছে, তো আমরা আগে গিয়ে শিখবো যে ভিউ কিভাবে ক্রিয়েট করা হয়। ভিউ ক্রিয়েট করা হয় 3-4টে টেবিলের ডেটাকে নিয়ে একটা কিছু আমরা একটা কোয়েরি চালালাম, ওই 3-4টে ডেটাকে নিয়ে কিছু ম্যানিপুলেট করে কিছু করে একটা আমরা ভিউ ক্রিয়েট করলাম, কি একটা আমরা একটা ছবি তৈরি করলাম যেটা একজন ইউজার দেখতে পাচ্ছে। এবার আমরা যদি পেছনে টেবিলের ডেটাটা চেঞ্জ করি, ধরো একজনের নাম ছিল ফাইজা অর ফাইজাল, এন্ড ওই ফাইজালটাকে এন্ডটা সরিয়ে আমি যদি খালি FAIZ ফ্যাজ করে দিই, তো ভিউতে অটোমেটিক্যালি ফাইজালের জায়গায় ফ্যাজ চলে আসে। ঠিক আছে, দিস ইজ ভিউ আপডেটিং রুল। তো এনি চেঞ্জেস will automatically be updatable by the system and that view will be updated as per the values existing in the system at that point. Okay. Rule 7, high level insert, update and delete rule. ঠিক আছে, এটা বলে relational model should support insert, delete, update operations at each level of relations. Also, set operations like union, intersection and minus should be supported. Simple. Insert, delete, update করতে পারা উচিত। আর union, intersection, minus এগুলো কি, এগুলো আমরা যখন রিলেশনাল অ্যালজেব্রা পড়বো এর পরের ক্লাসে, তখন আমি তোমাদের বোঝাবো এগুলো। এই সব জিনিসগুলোকে সাপোর্ট করতে পারা উচিত একটা RDBMS কে। ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স আর লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স কি আর বোঝাতে লাগবে? তোমাদের অলরেডি বুঝিয়ে দিয়েছি আমি আগে। ঠিক আছে, তো RDBMS মাস্ট সাপোর্ট ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স এন্ড লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। নেক্সট হচ্ছে ইন্টিগ্রিটি ইন্ডিপেন্ডেন্স। ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস modified at the database level should not enforce modification at the application level. ডেটা ইন্টিগ্রিটি আমরা কি বলি, যেটা বলছি যে যদি কোনো কনস্ট্যান্ট আমরা ডেটাবেস লেভেলে চেঞ্জ করি, তো ওটা অ্যাপ্লিকেশন লেভেলে চেঞ্জ করার দরকার নেই। ডেটাবেস লেভেলে চেঞ্জ করে দিলে অটোমেটিক্যালি অ্যাপ্লিকেশনে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউশন ইন্ডিপেন্ডেন্ট। Distribution of data over various locations should not be visible to end users. Again, simple. This is again a part of independence only. You can distribute data in one place or multiple number of places. যে ওপর থেকে জিনিসটাকে দেখছে, সে যেভাবে শুরুতে দেখছিল সেইভাবেই দেখছে, irrespective of the fact that where the data is located at a current given point of time. Non-subversion rule. Low level access to data should not be able to bypass the integrity rule to change data. ঠিক আছে, there should be no way to bypass the integrity rule change. Just remember this much. This is good enough. ঠিক আছে, okay. Now let us see some advantages. I want to quickly go through this because there are 15 minutes in class baki. I want to go into the more important aspect যেটা তোমাদের একটু বোঝা দরকার, সেটা হচ্ছে ER ডায়াগ্রাম থেকে রিলেশনাল মডেলে কি করে আমরা ট্রান্সফর্ম করি। ঠিক আছে, তো অ্যাডভান্টেজেস গুলো, ইটস আ সিম্পল মডেল, ইট ইজ ফ্লেক্সিবল, ইট ইজ সিকিউর, it assures data accuracy, data integrity, operations can be applied easily. এগুলো হচ্ছে mostly theoretical questions. You should be able to remember these things. There is nothing much to explain in this as such, right? Disadvantage, it may not be a very good idea for large databases. Sometimes when there are too many tables, remembering the relationships may get difficult. The structures sometimes become so complex, so large, the database becomes so diverse that when you write queries, they become very complex queries, and if you don't have sufficient compute, then the time required for the output to come or the response time may become higher. ঠিক আছে, এবার মোটামুটি যদি আমরা এটাকে একটু করে নি, ক্লোজ করে নি, তাহলে data is represented in rows and columns called relation, এটা আমরা দেখলাম. It is stored in tables having relationship between them called a relational model. The model supports operations like data definition, manipulation, transaction management, so on. Each column has a distinct name and they are representing attributes, and each row represents a single entity. Any doubts so far? Anybody? আজকের ক্লাসে কোনো ডাউট? No, sir. No, sir.
আচ্ছা, এবার একটু তোমাদের সিটি ওয়ান এরটা একটু বলে দিই, তারপরে আই উইল গো টু দিস, বিকজ দিস ইজ নট পার্ট অফ সিটি ওয়ান। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, যেটা তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে লাগবে, আর তোমাদের যখন তোমরা নিজেদের প্রজেক্ট করবে তখন লাগবে, আর ফাইনালের পরীক্ষায় দেবো আমি, কারণ কি এটা একটু বড় জাতীয় প্রশ্ন হবে। সিটি ওয়ানে তোমাদের 4টে প্রশ্ন দেওয়া হবে। All 4 questions are compulsory. Each will have 5 marks, and you will have 30 minutes to answer your paper. The questions will be from chapter 1 and chapter 2, that is introduction to database, and second is models. Models bolte আমি ER model আর relational model এই দুটো থেকে। ঠিক আছে, তো এই যে এখন অবধি আমি যা পড়ালাম বিফোর দিস স্লাইড, দিস ইজ গোইং টু ফর্ম পার্ট অফ ইউর CT1. So prepare well. Like I have always told, CT1 is relatively easier because তোমরা এটা বোঝাও আর সোজা, আর এটাতে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আছে। তো আই ওয়ান্ট ইচ ওয়ান অফ ইউ টু স্টাডি ওয়েল। তোমাদের নেক্সট উইকে হবে CT1, এই উইকে তো হলো না। হ্যাঁ, তার জন্য যে CR he can get the fresh date signed by me and do very well in your CT1. Okay, I want everybody to score very very good marks in that. Okay, chalo, with that put aside, in the next 10 minutes or so, স্যার ম্যাথ এটা আগে পর্যন্ত হচ্ছে আমাদের সিলেবাস সিটি1 এর, মানে এই স্লাইডটার আগে স্লাইড পর্যন্ত। ওকে এখন যে স্লাইডটা তোমরা দেখছো, এই স্লাইডটার আগে স্লাইডটা পর্যন্ত, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ রিলেশনাল and characteristics of it. This is the last slide, characteristics of the relational model. ঠিক আছে? Yes sir. Anybody, any doubts, any more doubts? চলো, now listen to me. আমি এটা একবার ক্লাসে গিয়ে আমি একবার নিজে হাতে এঁকেও বোঝাতে চাই, বাট আপাতত এইটুকু বলি, যে যতটুকু এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমি বোঝাতে পারছি। ER ডায়াগ্রাম বানানোর পরে আমরা কি করব, আমাদের রিলেশনাল মডেলে কিংবা টেবিল বানাবার দরকার পড়তে পারে। ঠিক আছে, এবার ER ডায়াগ্রাম থেকে আমরা টেবিলস গুলো কি করে বানাবো সেটা আমি তোমাদের কিছু এক্সাম্পল দিয়ে আলাদা আলাদা রিলেশন দিয়ে বোঝাবার চেষ্টা করছি। যতটা বুঝতে পারছো অ্যাসিমিলেট করো, যেগুলো ডাউট থাকবে ওগুলো আমি ক্লাসে এসে বোর্ডে এঁকে আমি এক একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। ইট উইল বি ইজিয়ার। এখানে যদি একটু বুঝতে অসুবিধা হবে, জাস্ট বেয়ার উইথ মি। এটা একটা বাইনারি রিলেশনশিপ দেখাচ্ছে 1:1। আমরা এটা দেখেছিলাম কার্ডিনালিটি, 1:1 কার্ডিনালিটি, টোটাল পার্টিসিপেশন আছে এক তরফ থেকে, পাসপোর্টের তরফ থেকে। ঠিক আছে, এটার মানে কি, a person either has or does not have a passport, but a passport is always owned by one person. একটা পাসপোর্ট দুজনকে ইস্যু হতে পারে না। আর যতগুলো পাসপোর্ট হচ্ছে, এমনি কোনো পাসপোর্ট হতে পারে না যে পাসপোর্ট তো আছে কিন্তু কারোর নাম নেই ওতে, এমনি পাসপোর্ট হতে পারে। তো তাহলে পাসপোর্টের হচ্ছে টোটাল পার্টিসিপেশন, ফুল পার্টিসিপেশন। এই একটা সিনারিওকে আমরা এখন টেবিল ফর্মে করব। ঠিক আছে, এই ER ডায়াগ্রামটা একটু মনে থাকবে। ক্যান আই গো টু দ্য নেক্সট স্লাইড? ওকে, সো নাও উই মেক 3 টেবলস। প্রথম টেবিলটা কি, পারসন টেবিল। এখানে একটা পারসন আছে, ঠিক আছে, পারসন টেবিল, পারসন আইডি হচ্ছে ওটা প্রাইমারি কি, আন্ডারলাইন করেছি। আর তাছাড়া যা পার্সোনাল অ্যাট্রিবিউট ওর আরো 2-3টা নাম ফাম যা আছে সেটা একটা মাঝখানে হ্যাজ বলে একটা রিলেশন আছে। আমি একটা হ্যাজ টেবিল বানালাম। হ্যাজ টেবিলে এই দুটো রিলেশন, যেটা রিলেশন কি, এইটার পার্সোনাল আইডির সাথে এটার পাসপোর্ট নাম্বারটা কিছু ভাবে একটা লিংক, এটাই তো হচ্ছে এদের দুজন রিলেশন না? যদি একটা পারফেক্ট রিলেশন, একটু হ্যাঁ না যেন শুনতে পাই আমি। Yes sir. ক্লিয়ার? সবাইকার ক্লিয়ার তো? কারো ডাউট হলে আমাকে প্লিজ টেল। ওকে, so personal ID আর passport number is the only link and that relationship is what? Has. আমি আরেকটা টেবিল বানিয়েছি হ্যাজ, সেখানে পার্সোনাল আইডি আর পাসপোর্ট নাম্বারটাকে আমি লিংক করেছি। আর আরেকটা থার্ড টেবিল বানিয়েছি পাসপোর্ট, যেটাতে আমার পাসপোর্ট নাম্বারটা প্রাইমারি কি, আর এইভাবে 3টে টেবিল বানিয়েছি। এবার দিস ইজ ওয়ান ওয়ে। এইটাকে, এই 3টে টেবিলকে কি আমি মার্জ করে আরো কম করতে পারি? দেখা যাক। এবার আমি যদি এইভাবে একটা টেবিলই বানাই, পার্সোনাল আইডি, তারপরে ওর যা অ্যাট্রিবিউট আছে, তারপরে পাসপোর্ট নাম্বার আর পাসপোর্টের যা অ্যাট্রিবিউট, তো এই 4টে জিনিস একটা টেবিলে দিয়ে দিলেও তো এই পুরো জিনিসটা আমি অ্যাচিভ করতে পারছি, তাই নয় কি?
পারছি তো? Yes, sir. কেন পারছি? আমরা এই জন্য পারছি যে পাসপোর্টের দিক থেকে 100% passport is accounted for, or all passports exist for which there is a person. There might be a person যার কাছে পাসপোর্ট নেই, কিন্তু এমনি কোনো পাসপোর্ট নেই যার এগেইনস্টে কোনো মানুষ নেই। তো তার মানে আমি যদি সবকটা মানুষের ডিটেল এখানে লিখে দিই পার্সোনাল আইডির আগে, তাহলে কিছুর এগেইনস্টে পাসপোর্ট নাম্বার থাকবে, কিছুর এগেইনস্টে হয়তো থাকবে না, দ্যাট ইজ ওকে। কিন্তু আমার একটা টেবিলের মধ্যে আমি এই পুরো ডেটা পেয়ে যাবো, কারণ কি যতগুলো পাসপোর্ট নাম্বার থাকবে ওটা কোনো একটা পার্সোনাল আইডির সাথে তো ম্যাচ করবেই করবে, আর কিছু এমনি পার্সোনাল আইডি থাকবে যার এগেইনস্টে পাসপোর্ট নাম্বার থাকবে না, দ্যাটস ওকে। তো একটা টেবিলেই আমি এই পুরো ডেটাটা করতে পারি। তো একটা টেবিলে আমরা 1:1 রিলেশনশিপকে দেখাতে পারি কখন? যখন এক তরফ থেকে টোটাল পার্টিসিপেশন হবে। ক্লিয়ার? Here, sir. Yes, sir. ওকে। এবার ধরো এমন একটা কেস হলো যেখানে টোটাল পার্টিসিপেশন নেই। ফর এক্সাম্পল, কিছু ছেলেদের ডিটেলস আছে আমার কাছে, কিছু মেয়েদের ডিটেলস আছে, আর রিলেশনশিপটা হচ্ছে ম্যারেজ। তো কিছু ছেলে আছে যাদের বিয়ে হয়নি, কিছু মেয়েও আছে যাদের বিয়ে হয়নি। তার মানে যদিও একটা ছেলে একটা মেয়ের সাথেই বিয়ে করতে পারে, রিলেশনশিপ ইজ 1:1, কিন্তু টোটাল পার্টিসিপেশন নেই। কারেক্ট? কোনো দিক থেকেই না হতে পারে, যে কিছু ছেলেও বাকি আছে, কিছু মেয়েও বাকি আছে বিয়ে করার জন্য। এবার আমি শুরুতে এইভাবে লিখলাম, যেটা এমনিভাবে পুরোনোটা লিখেছিলাম, কারেক্ট? লিখে দিলাম। এরপরে আমি এইটা করতে গিয়ে দেখছি যে আমি যদি আমার প্রাইমারি কি, মানে প্রথম কলামটা তো খালি রাখতে পারি না আমি। তো আমি যদি সব মেল আইডি লিখে একটা টেবিলেই করতে যাই, তো এমনি কিছু ফিমেল আইডি হবে যার জন্য মেল আইডি কলামটা ব্ল্যাঙ্ক থাকবে, কারণ কি সব মেয়েদের তো বিয়ে হয়নি। কিন্তু প্রাইমারি কলাম যেটা, সেটা কি ব্ল্যাঙ্ক থাকতে পারে? প্রাইমারি টেবিলের প্রাইমারি কলামটা প্রাইমারি কি থাকতে পারে না, কারেক্ট? রাইট? তো সেই জন্য আমাকে কি করতে হবে? এই ক্ষেত্রে আমাকে দুটো টেবিল বানাতে হবে। একটা টেবিলে আমি সব মেল লিখে দেবো, তার মেল অ্যাট্রিবিউট লিখে দেবো, আর যেই মহিলাদের সাথে ম্যারিড আছে তাদের গুলো তার এগেইনস্টে লিখে দেবো। যদি কোনো মেলের খালি থাকে তো ওই এফ আইডিটা ব্ল্যাঙ্ক থাকবে। আর আরেকটা টেবিল বানাবো যেটাতে আমি সব এফ আইডি আর তার ফিমেল অ্যাট্রিবিউট লিখে দেবো। এইভাবে আমি এই পুরো ডেটা, এই তিনটে টেবিলের ডেটাকে আমি দুটো টেবিলে মিনিমাইজ করতে পারি, কিন্তু এটা কোনোদিনই একটা টেবিলে হবে না। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. Yes, sir. ঠিক আছে। এমনি কেউ আছে যে বুঝতে পারেনি? চল, ওকে। I will draw these tables in front of you once more if I get time in the next class when we have a physical class. Okay? এবার হচ্ছে many to one cardinality, এটা আমরা পড়েছিলাম। তার মানে এটা একটা সিচুয়েশন ধরো যেটাতে মাল্টিপল স্টুডেন্টস ক্যান এনরোল ইন ওয়ান কোর্স, বাট ওয়ান স্টুডেন্ট ক্যানট এনরোল ইন মোর দেন ওয়ান কোর্স। ঠিক আছে? লেট আস অ্যাজিউম দিস সিচুয়েশন। Multiple students can enroll in one course, but one student cannot enroll in more than one course. তো এটাকে বলে many to one relationship. এবার এটা একটু এই ইয়ার ডায়াগ্রামটাকে একটু দেখে নাও। এটা দেখার পরে এবার let me see the tables. আবার আমি তিনটে টেবিল বানালাম, স্টুডেন্ট বানালাম, এনরোলার বানালাম, আর একটা কোর্সের বানালাম। ঠিক আছে? এবার বানাবার পরে এইটাতেও ঘটনাটা সেইভাবে হবে। কারণ কি এমনি তো কোনো কোর্স থাকতে পারে যে কোর্সটা কেউই নেয়নি। তো আমি যদি এই নিচের টেবিলটা, যদি ইলেকটিভ কোর্সের টেবিলটা না বানাই, তাহলে স্টুডেন্ট আইডি, বাকি স্টুডেন্ট অ্যাট্রিবিউট, আর যে স্টুডেন্ট গুলো যে কোর্সটা নিয়েছে খালি তারই ডেটা আমি পেতে পারি যদি একটা টেবিলে করতে যাই। যে এমনি যদি কোনো ইলেকটিভ কোর্স থাকে যেটা কেউ নেয়নি, তাহলে তার ডেটাটা তো আমি স্টোর করতে পারবো না। সেই জন্য আমার মিনিমাম মেনি টু ওয়ান কিংবা ওয়ান টু মেনি রিলেশনশিপে মিনিমাম দুটো টেবিল থাকবে, যেটাতে একটা টেবিলে আমাদের পুরো ডেটা থাকবে উইথ আ ফরেন কি, আর আরেকটা টেবিলে ফরেন কিটার
যেটার যে টেবিলের মানে যেটা প্যারেন্ট টেবিল সেই প্যারেন্ট টেবিলটা থাকবে। এমনি ভাবে আমরা ডিস্ট্রিবিউট করলেই পুরো ডেটাটাকে আমরা দুটো টেবিলের মধ্যে কনসাইজ করে লিখতে পারি। ক্লিয়ার? এটাকে বুঝতে পেরেছো? Yes, sir. Has everybody understood? Yes, sir. Yes, sir. Okay. Now let us understand the situation where it is many to many relationship. Okay, this is the last. Have I overshot my time? No, I still have 5 minutes. Okay. এটা হচ্ছে many to many relationship. এবার এখানে একটা সিচুয়েশন ধরো যে অনেকগুলো স্টুডেন্ট অনেকগুলো কোর্স নিতে পারে, মানে একটা স্টুডেন্ট মাল্টিপল কোর্স নিতে পারে, মাল্টিপল স্টুডেন্টস একটা কোর্স নিতে পারে, এমনি একটা সিচুয়েশন many to many কার্ডিনালিটি। এটা এবার করতে হলে এবার আমরা দেখি কি করে করব। প্রথমে আমরা অ্যাজ ইট ইজ এমনি তিনটে টেবিল বানালাম। এই পার্টটা তো একদমই ক্লিয়ার সবাইকার, যে দুটো অ্যাট্রিবিউট একটা রিলেশনের এইভাবে আমরা একটা টেবিল বানিয়ে দিলাম, দিয়ে ম্যাপ করে দিলাম। ঠিক আছে? এবার এটাতে একটা জিনিস তোমরা দেখছো কি, যে there is a repetition, correct? SID টা রিপিট হচ্ছে, CID ও রিপিট হচ্ছে, দুটো কলামে ইন্ডিপেন্ডেন্টলি। তো SID কেও প্রাইমারি কি বানানো যেতে পারে না ইন্ডিপেন্ডেন্টলি, CID কেও পার্মানেন্ট কি বানানো যেতে পারে। একটু আমরা উপরে গিয়ে দেখি, এই ক্ষেত্রে দেখো SID কে কিন্তু প্রাইমারি কি বানানো যেতে পারে, কারেক্ট? কারণ কি Yes, sir. এটা মেনি টু ওয়ান কিংবা ওয়ান টু মেনি রিলেশনশিপ। তো যেদিকে এক থাকবে সেই দিকে তুমি ওটাকে প্রাইমারি কি বানাতে পারো, কিন্তু এই ক্ষেত্রে তুমি কোনোটাকেই প্রাইমারি কি বানাতে পারো না, কিন্তু কারণ কি মেনি টু মেনি রিলেশনশিপ এইদিকেও মাল্টিপল আছে, এইদিকেও মাল্টিপল আছে, SID টাও মাল্টিপল এন্ট্রি হচ্ছে, CID টাও মাল্টিপল এন্ট্রি হচ্ছে, কিন্তু SID আর CID মিলে সবসময় ইউনিক। There is no entry of S1 C1 twice or S2 C2 twice. It cannot be. তাই না? এটা হচ্ছে এই কম্পোজিট কি এর যেমনি এক্সাম্পল আমি তোমাদের দিয়েছিলাম, কারেক্ট? তার মানে SID CID দুটো জুড়ে একটা ইউনিকনেস ফর্ম হচ্ছে, মেনি টু মেনি রিলেশনশিপ। ঠিক আছে? তো এইটার জন্য যখন আমরা টেবিল বানাবো তখন একটা তরিকা হচ্ছে যে এইটাকে কম্পোজিট কি হিসেবে তুমি একটা তৈরি করতে পারো, কিংবা একটা থার্ড টেবিল বানাতে পারো, যে থার্ড টেবিলে তুমি এই কম্পোজিট কিটাকে একটা নাম দিয়ে দাও। ধরো আরেকটা তুমি আইডি বানিয়ে দিলে এনরোলমেন্ট আইডি। তার মানে এই প্রতিটা কম্বিনেশন, ইউনিক কম্বিনেশনকে একটা ইউনিক নাম দিয়ে দিলে, তাহলে কি হবে? তাহলে তুমি ওইটাকে রেফারেন্স করে এই দুজনের মধ্যে মেনি টু মেনি রিলেশনশিপটাকে আরামসে ক্রিয়েট করতে পারো। ওকে? Weak entity again works on the same principle. Weak entity আমি যেটা বলেছিলাম, does anybody remember what is a weak entity? Weak entity means that it does not have a primary key. It is dependent on some other strong entity for its existence. So in this case also a similar situation will arise. A composite key will arise, because D name has got no relevance in itself unless it is attached with EID. সেই জন্য EID আর D name দুটো জুড়ে হচ্ছে তোমার ওটার একটা প্রাইমারি কি, or it can be uniquely identified. A dependent can only be uniquely identified by using EID and D name. So this is the case when this is what will happen if you identify weak entities. ঠিক আছে? এই দেখো এইভাবে ওটা আসবে। দুটো টেবিলে হয়ে যাবে, কিন্তু এটার মাল্টিপল ইউনিক কিজ থাকবে, মানে কম্বিনেশন অফ টু কলামস will form its uniqueness. Something similar to this. এটাতেও combination of SID and CID will form a uniqueness. ঠিক আছে? With that, I come to the completion of today's class. In the next class, I will start with relational algebra. ঠিক আছে?
but that will not form part of your CT1. CT1 আজকে যতদূর আমি বললাম, ঠিক আছে, আপ টু রিলেশনাল অ্যালজেব্রা, সরি রিলেশনাল মডেল অবধি আমি তোমাদের করাবো, কিন্তু ওর পরে যে জিনিসগুলো আমি শেখালাম সেগুলো মনে রাখবে, কারণ কি সেগুলো তোমাদের এর জন্য দরকার পড়বে, for your project, and next secondly for your final exams. It is very important. Your final exam, then history question আসবে যে আগে ER diagram বানাও, and based on that ER diagram make a relational model also, make a schema, এটাও আছে, ঠিক আছে? So with that I have finished. Anybody, any questions? Any questions, anybody? Chalo, okay. Thank you very much. দেখছে কথা বলছো ফোনে? আরে দেখছে তো, কিছু বলা নেই, দেখছে কথা বলো না। তাহলে আমি এসে দাঁড়াইছি, আমি যেটা হবে কি আছে আমি বুঝতেছি না দেখো। এটা